এবার মুখ খুললেন কাদের মোল্লার ছেলে। জানালেন তার বাবার সাথে যা হয়েছে সবটাই ভারতের ইশারায়। কেবল তাই নয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে কাদের মোল্লার ছেলে হাসান মওদুদ জানিয়েছেন কারাগারে তার বাবাকে ডিজিএফআই বেশ কিছু প্রস্তাব দিয়েছিল। সেগুলো মানলে ফাঁসি নাও হতে পারত। তবে কাদের মোল্লা ডিজিএফআই এর সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন, ফাঁসি রশিকেই বরণ করে নেন। আসলে কাদের মোল্লাকে কি প্রস্তাব দিয়েছিল ডিজিএফআই, কেনই বা সেগুলো লুফে নেননি কাদের মোল্লা, তারই বিস্তারিত থাকছে রূপসী বাংলার এই পর্বে। 1948 সালের 2 ডিসেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরিপের ডাঙ্গি গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন শহীদ আব্দুল কাদের মোল্লা। তার 65 বছর পর 2013 সালের 12 ডিসেম্বর রাতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করে হাসিনার দোসররা। কাদের মোল্লাকে ভারতের ইশারায় খুন করা হয়, এটা তিনি নিজেই স্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছিলেন। এবার আরও একটি নতুন তথ্য সামনে এনেছেন তার ছেলে হাসান মওদুদ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কারাগারে কাদের মোল্লাকে বেশ কিছু প্রস্তাব দিয়েছিল ডিজিএফআই এর সদস্যরা, তবে তা লুফে নেননি কাদের মোল্লা। হাসান মওদুদের সাক্ষাৎকার থেকে জানা যায় ফাঁসির কিছুদিন আগেই কাদের মোল্লার সাথে দেখা করতে কারাগারে গিয়েছিল ডিজিএফআই এর কয়েকজন সদস্য। গিয়ে কাদের মোল্লাকে বলেন, আপনার জন্য কিছু প্রস্তাব আছে। তিনি জানতে চান প্রস্তাবগুলো কি। তখন ডিজিএফআই এর সদস্যরা বলেন, আপনি হুজুর মানুষ, নামাজ রোজা করেন, ইবাদত করেন, মাহফিল করেন, আমাদের কোনো সমস্যা নেই। এমনকি রাজনীতি করলেও হাসিনার সমস্যা ছিল না, সমস্যা ছিল বিএনপির সাথে জোট করায়। তাই ডিজিএফআই এর সদস্যরা হুজুরকে বিএনপির জোট থেকে সরে গিয়ে নিজের মতো রাজনীতি করার প্রস্তাব দেন। তার জন্য প্রয়োজনে নতুন দল গঠন করতে সহায়তা দিতেও প্রস্তুত ছিল সরকার, এমনটাই জানায় ডিজিএফআই এর সদস্যরা। এর পাশাপাশি তাদের থেকে বলা হয়, রাজনীতি করেন সমস্যা নেই, তবে সেটা ভারত বিরোধী হওয়া যাবে না। এটাই হলো আসল পয়েন্ট। আল্লামা সাঈদীর মতো কাদের মোল্লাও নানান বয়ানে, ভাষণে, বক্তব্যে সবসময় ভারতের সমালোচনা করতেন। সমালোচনা বলতে যা সত্যি তাই বলতেন। তার বয়ান শুনে দেশবাসীর মধ্যেও ভারত বিরোধী মনোভাব গড়ে ওঠে, আর এটাই মেনে নিতে পারেনি ভারত। তাই তারা চাপ দেয় হাসিনাকে, আর হাসিনা তার পুলিশ দিয়ে কাদের মোল্লাকে কারাগারে প্রেরণ করে। কারাগারে সে একটা সুযোগ দিতে চেয়েছিল, সেজন্যই মূলত ডিজিএফআই এর মাধ্যমে হুজুরকে এই প্রস্তাবগুলো দিয়েছিল। তবে কাদের মোল্লার ইমান এতটুকুও ঠুনকো ছিল না, তিনি এসব প্রস্তাব মেনে নেবেন দূরের কথা পাত্তাও দেননি। হুজুর ডিজিএফআই এর সদস্যদের জানার কোনো প্রস্তাব থাকলে সেটা দেবেন খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে। এভাবে আমাদের কারাবন্দি করে প্রস্তাব আমি শুনতেও রাজি নই। সেটা যত বড় প্রস্তাবই হোক না কেন, তাতে আমার কয়েকবার ফাঁসি হলেও সমস্যা নেই। হাসিনার এসব প্রস্তাব মেনে নিলে হুজুর হয়তো মুক্তি পেয়ে যেতেন, পেতে পারতেন বিশেষ কোনো ক্ষমতা ও উপহারও। তবে সেটা দেশের সাথে বেইমানি হতো, কারণ ভারতের অন্যায় দেখার পরও চুপ থাকা মানে তো বেইমানিই। এই বেইমানি তিনি দেশের সাথে করতে রাজি ছিলেন না। মূলত সে কারণেই তিনি মুক্ত জীবন ও দুনিয়ার ভোগবিলাসের থেকে ফাঁসির রশিকেই বেছে নেন। কাদের মোল্লাকে যুদ্ধের সময় সংগঠিত নানান মিথ্যা ও কথিত অভিযোগে খুন করে হাসিনা। অথচ জনাব আব্দুল কাদের মোল্লার জীবন ছিল সবসময়ই প্রকাশ্য এবং স্বচ্ছ। তিনি কোনো গোপন আন্দোলনের সদস্য কিংবা কোনো গোপন ব্যক্তি ছিলেন না। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে কেউ কখনো তাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেননি অথবা কসাই কাদের মোল্লা বলেও ডাকেনি। স্বাধীনতার পর 40 বছরে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বা মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগও কোথাও উত্থাপিত হয়নি। যুদ্ধাপরাধী বা রাজাকার, আলবদর, আলশামস হিসেবে কোনো তালিকায় তার নাম তো দূরের কথা, সন্দেহভাজনের তালিকায়ও নাম ছিল না। এমনকি এ ধরনের অপরাধে তাকে কেউ ইতপূর্বে অভিযুক্তও করেনি। স্বাধীনতার প্রায় 4 দশক পর 2007 সালে 111-এর অদ্ভুত সরকারের সময়ে হঠাৎ করেই যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শুরু হয় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পরিকল্পিত চরিত্র হনন। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যেসব জামায়াত নেতাগণ সাহসী ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম ছিলেন, তাদের বিরুদ্ধে চলে অব্যাহত মিথ্যা প্রচারণা। যে আওয়ামী লীগ নেতারা একসময় যে জামায়াত নেতাদের সাথে একই টেবিলে বসে চা খেতে খেতে আন্দোলনের পরিকল্পনা করেছেন, সেই আওয়ামী নেতারা ওইসব জামায়াত নেতাদের বিরুদ্ধে কুৎসিত বক্তব্য দিতে থাকেন। আওয়ামী লীগ দলীয় লোকদের দিয়ে জামায়াত নেতাদের নামে নানা মামলা দায়ের করতে থাকে। ওই বছরেরই 17 ডিসেম্বর আব্দুল কাদের মোল্লা সহ কয়েকজন শীর্ষ জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। 13 জুলাই 2010 সকাল 11টা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান হাইকোর্টে আসেন জামিনের জন্য। মামলার যখন শুনানি চলে, তখন সুপ্রিম কোর্ট প্রধান গেটের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক গোয়েন্দা সংস্থা এবং শাহবাগ থানার পুলিশ সহ অগণিত পুলিশ। আব্দুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামারুজ্জামান সুপ্রিম কোর্ট চত্বর পার হয়ে প্রধান ফটকে গেলে তাদেরকে গ্রেফতার করা হয়। মানবতার কল্যাণের জন্য যে মানুষটি সদা তৎপর ছিলেন, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অবিরাম ছুটেছেন,
সে নির্মল চরিত্রের অধিকারী মানুষটির উপর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। 2010 সালের 26 জুলাই কাদের মোল্লাকে প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলেও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে 71-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 18 ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে কসাই কাদের উল্লেখ করে 7টি চার্জ দাখিল করে রাষ্ট্রপক্ষ। পরের বছর 28 ডিসেম্বর আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনিত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। 2012-এর 28 মে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে 6টি অভিযোগ উল্লেখ করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল 2। 3 জুলাই কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে 12 জন এবং আসামি পক্ষে 6 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। 2013 সালের 5 ফেব্রুয়ারি আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এরপর শুরু হয় তথাকথিত শাহবাগ আন্দোলন। হাসিনার সাজানো সেই অভিনব আন্দোলনের ফলে 2013 সালের 17 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে সরকার ও পরবর্তীতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2013 সালের 31 মার্চ প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 6 সদস্যের আপিল বেঞ্চ গঠন করা হয় আপিল আবেদন শুনানির জন্য। 1 এপ্রিল থেকে শুনানি শুরু হয়। 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয় কাদের মোল্লাকে। 2013-এর 5 ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। 8 ডিসেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে। এরপরই শুরু হয়ে যায় ফাঁসি কার্যকরের প্রস্তুতি। হাসিনার নির্দেশে 2013 সালের 10 ডিসেম্বর রাতে আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের যাবতীয় উদ্যোগ নিয়েছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। কিন্তু ফাঁসি কার্যকরের মাত্র 1.5 ঘণ্টা আগে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সকাল 10:30 পর্যন্ত ফাঁসি স্থগিত করার আদেশ দেন। 11 ডিসেম্বর সকালে প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চে শুরু হয় রিভিউ আবেদনের শুনানি। এছাড়া আসামি পক্ষ স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোরও আবেদন করে। রিভিউ আবেদন চলবে কি চলবে না এ বিষয়ে 11 ডিসেম্বর শুনানি শেষে 12 ডিসেম্বর পর্যন্ত মুলতবি করায় ফাঁসি স্থগিতাদেশও বহাল থাকে 12 ডিসেম্বর পর্যন্ত। 12 ডিসেম্বর সকালে আবার শুরু হয় রিভিউ আবেদনের উপর শুনানি। শুনানি শেষে 12টা 7 মিনিটে প্রধান বিচারপতি ঘোষণা করেন আবেদন ডিসমিসড। 12 ডিসেম্বর রাত 10টা 1 মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়। মৃত্যু কার্যকর করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে এই মহান শহীদের লাশ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে। পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়া পুলিশি প্রহরায় ইসলামী আন্দোলনের এই নেতাকে তার পিতামাতার পাশে দাফন করা হয়। দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে জান্নাত দান করুন ও হুজুরের মৃত্যুর জন্য দায়ী প্রতিটি মানুষের বিচার করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করে এই সত্য সবার কাছে ছড়িয়ে দিন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।